আজকে আমরা 2024-এ থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের সার্কিট থিওরি পেপারের এমসিকিউ গুলো সলভ করব। তো 2024-এ দুটো পরীক্ষা হয়েছিল। 2024 একটা জানুয়ারিতে হয়েছিল, একটা ডিসেম্বর হয়েছিল। জানুয়ারিটা আমরা সলভ করছি এখন। তো দেখ, এমসিকিউ গুলো খুব একটা কিন্তু সোজা আসেনি। তার জন্য কনসেপ্ট লাগবে, প্রতিটা অঙ্কের জন্য কনসেপ্ট চাই, নাহলে কিন্তু করা যাবে না। তো দেখ, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরেম যেটা ছিল, সেখান থেকে কোশ্চেন আসছে যে কোনো সার্কিটে এফিসিয়েন্সি সেখানে কত হবে। যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরেম যদি হয় কোনো সার্কিটে, সেই সার্কিটে এফিসিয়েন্সি কত হবে, ঠিক আছে? তো এর অ্যান্সার হবে 50%। এটা সবাই মোটামুটি জানিস, কারণ এটা সালের কোশ্চেন। হ্যাঁ, রিপিটেড কোশ্চেন, একই কোশ্চেন, কিন্তু আমাদের তো এখন এক্সপ্লেনেশন দিতে হয়। তাহলে এক্সপ্লেনেশনে কি লিখবো? দেখ, এক্সপ্লেনেশন এইটুকুনি সবাই জানিস যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরি হয় RTH ইকুয়াল টু RL। এটা হয়, এটা লিখলি একটা। লেখার পর একটা কথা লিখে দিতে হবে যে থিওরেমটা তুই পড়ছিস সেটাই লিখে দিলে হয়ে যেতে পারে, যে পাওয়ার ডেলিভার টু দ্য লোড ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য সোর্স, ঠিক আছে, থ্রু ইন্টারনাল রেজিস্ট্যান্স হোয়েন RTH ইকুয়াল টু RL, এরকম লিখে দিতে পারিস। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু স্যার মানে ওরা প্রমাণ করে দেখাতে চায় যে কি করে 50% এলো। মানে ওরা এই যে শব্দটা আছে RTH RL, যে আমাদের সোর্স যেটা যে সে ডিসিপেট করছে, লোড সেটা নিচ্ছে, এইসব কথা ওরা বিশ্বাসী নয়, তারা প্রমাণ করে দেখাতে হয়। তাদের জন্য কি করবি? মানে পুরোপুরি এক্সপ্লেনেশন যদি জানতে চাস সেটাই আমি বলছি। সময় থাকে না, তাও করতে তো হবে আমাদের। দেখ, এফিসিয়েন্সি মানে বেসিক্যালি হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, ঠিক আছে? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এটা হচ্ছে নরমাল যেকোনো এফিসিয়েন্সির ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আউটপুট পাওয়ার বলতে কাকে বলেছে? লোড। কোনো সার্কিটের আউটপুট পাওয়ার বলতে এখানে লোড, সার্কিট থিওরিতে লোড, ঠিক আছে? আর ইনপুট পাওয়ার বলতে এখানে বলতে চেয়েছে টোটাল পাওয়ার, মানে কতটা পাওয়ার ও সাপ্লাইড করলো, সাপ্লাই কত করলো সার্কিটে, ঠিক আছে? তাই পি লোড বাই পি টোটাল। এবার পি লোড তো পি লোডই থাকবে, ওটা তো আর চেঞ্জ হচ্ছে না, পি লোডই থাকবে। এবার দেখ, টোটাল পাওয়ার মানে কি? সোর্সের জন্য যে পাওয়ারটা দিচ্ছে আর লোডের একটা পাওয়ার কনজিউম হচ্ছে। তাহলে এখানে সোর্সের পাওয়ার প্লাস লোডের পাওয়ার, সোর্সের পাওয়ার প্লাস লোডের পাওয়ার, এরকম। এবার যেহেতু অঙ্কে আমরা জানি কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি হয় RTH ইকুয়াল টু RL, এটা তো হয়। তাহলে এখানে লেখা যায় পি সোর্স ইকুয়াল টু পি লোড, মানে যতটা পাওয়ারও সোর্স থেকে ডেলিভার করছে ততটাই লোড কনজিউম করছে, ঠিক আছে? তাই জন্য আমরা লিখতে পারি পি সোর্স প্লাস পি লোড না লিখে ডাইরেক্ট লিখতে পারি টু পি লোড, ঠিক আছে? মানে সোর্স পি সোর্সের জায়গায় পি লোডটা আমরা লিখে দিলাম। তাই পি লোড প্লাস পি লোড টু পি লোড, ঠিক আছে? তাহলে এটা যদি কেটে দিই, কাটাকুটি হবে, এটা কাটাকুটি করলে 1-2, ঠিক আছে? এবার এফিসিয়েন্সিকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এফিসিয়েন্সিকে রিপ্রেজেন্ট করি 100% দিয়ে গুণ করে। ট্রান্সফরমার বল, যেকোনো জায়গায় বল, 100% দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে 100/2 হবে 50%। এরকম করে তোকে দেখালে পুরোপুরি নাম্বার দেবে, কিছু কিছু স্যার দেবে। নাহলে তুই ল্যাঙ্গুয়েজটা যদি লিখে দিস, ভুল কিন্তু নয়, এটা আমি বলে দিলাম। এই প্রপার এক্সপ্লেনেশন বলছি, প্রপার পুরো একদম। ঠিক আছে, বোঝা গেল। একের কোশ্চেন তাহলে অ্যান্সার হবে 50%। আচ্ছা, পরের কোশ্চেন কি? পরের কোশ্চেন আছে থেভেনিন থিওরেম দিয়ে। থেভেনিন থিওরেমের VTH বলে দিয়েছে 30, RTH বলে দিয়েছে 6। বলছে কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স, ব্যাস RL, RL এর মধ্যে কত কারেন্ট যাবে। তো সোজা, একদম সোজা অঙ্ক, কিন্তু
RL-টাই বলে দেয়নি। কারণ তোরা সবাই জানিস যে থেভেনিনস থিওরেমে আমাদের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা ছিল VTH/RTH প্লাস RL। এটা ফর্মুলা ছিল কার? লোড কারেন্ট যখন বার করতাম এরকম করেই বার করতাম। তাহলে এখানে VTH তুই জানিস 30, RTH তুই জানিস 6, বসিয়ে দিবি। বসিয়ে দিলি ধর 30 বসালি, এটা 6 বসালি, এটা 30/6। কিন্তু RL তো তুই জানিস না, তাহলে কোশ্চেনটাই ইনকমপ্লিট, করা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? তাহলে তুই একটা জিনিস লিখে দিবি, এই কোশ্চেনটা ইনকমপ্লিট পুরোপুরি। তাহলে লিখে দিবি এরকম যে RL এর মান যদি 0 হয়, RL এর মান যদি 0 হয় তাহলে 30/6 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কিন্তু RL এর মান যদি 1ও হয়, RL এর মান 1, 2, 3 যাই হোক না কেন, যতই হোক না কেন, তখন কিন্তু 5 অ্যাম্পিয়ারের থেকে কম হবে। কারণ RL যত বাড়তে শুরু করবে, রেজিস্ট্যান্স তত বাড়বে, তো কারেন্ট তত কমতে শুরু করবে। তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? 5 অ্যাম্পিয়ার। 30/6 5। দুটো কন্ডিশন লিখবি, যে যদি RL এর মান 0 হয় তাহলে অ্যান্সার হবে 5, আর যদি RL এর মান সামান্য হয়, 0.1ও হয়, তাহলে অ্যান্সার হবে 5-এর থেকে কম। তাহলে দেখ, এইটাও অ্যান্সারের এক্সপ্লেনেশন বললাম, এটাও এক্সপ্লেনেশন বললাম, কোশ্চেনটাই ভুল, তো এখানে সলভ করা সম্ভব নয়, তাই আমি এরকম করে বললাম। অনেকে বলে, অনেকের এটা ধারণা কোশ্চেন ভুল থাকলে এরকম করে লিখে আসে যে কোশ্চেন ইজ রং, বলে ছেড়ে দেয়। এরকম করলে হবে না, তোকে লিখে দিতে হবে কোশ্চেন ইজ রং। তারপরে তুই বল যে যদি RL এর মান 0 হয় তাহলে অ্যান্সারটা হবে এইটা, আর যদি RL এর মান 0.1ও হয় তাহলে ব্যাস 5, মানে 5-এর কম হবে, এটাই অ্যান্সার হবে। ওরা দেখতে চায় কোশ্চেনটা তো ভুল হয়েছে, কোনো কারণে মিসপ্রিন্টই হয়ে গেছে, কিন্তু তোর যদি আইডিয়াই না থাকে তাহলে এরকম করে করবি কি করে, তাই না? তারপরে কোশ্চেন 3 নম্বর, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ, দাঁড়া, এইখানে আবার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে এটা একদম এক্সট্রিম লেভেল কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু হয় না সাধারণত, সত্যিই টাফ। আমাদের সিলেবাসে এইটা আছে, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ল্যাপলাস ট্রান্সফর্ম কত হয়? উত্তর হবে কি? LS। উত্তর হবে কি? LS। তার এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি, বুঝে নে। এর জন্য ল্যাপলাস কিন্তু ভালো রকম জানতে হবে, বলে দিলাম আমি। এটাকে আমি বলে টাইম ডোমেন। এটাকে কি বলে? টাইম ডোমেন। টাইম ডোমেনে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এরকম করে রিপ্রেজেন্ট করে, একটা ইন্ডাক্টর, তার মধ্যে দিয়ে IT কারেন্ট ফ্লো হচ্ছে। এটাই যদি ল্যাপলাস মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে আঁকিস এই আঁকাটা, তখন কিরকম হবে বলতো? এরকম হবে, এরকম হবে। এটা হয়ে যাবে LS, এটা হয়ে যাবে IS, ITটা হয়ে যাবে IS। ওখানে একটা ভোল্টেজ শো করবে, একটা ভোল্টেজ শো করছে, দেখ এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটার মান মানে ইন্ডাক্টর যে এনার্জিটা স্টোর করেছিল সুইচিং এর সময়, সেইটাকে এই V দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ভোল্টেজ দিয়ে। ঠিক আছে? এর মান হয়, আবার এর মান হয় LI0। কত লিখতে হবে না, এই দুটো ছবি আঁকতে হবে জাস্ট, ITL, IS, LS, মানে যখন ল্যাপলাস ট্রান্সফর্ম হয় ইন্ডাক্টরটা LS হয়ে যায়, L থাকে না, LS হয়ে যায়। এই ছবিটা যদি তুই আঁকতে পারিস তাহলে বুঝবি এর জ্ঞান আছে। কিন্তু কোশ্চেনটা ভালো করে শোন, কোশ্চেনটা বলেছে ল্যাপলাস ট্রান্সফর্ম অ্যাডমিটেন্স অফ ইন্ডাক্টর। অ্যাডমিটেন্স আবার কি জিনিস? অ্যাডমিটেন্স মানে হচ্ছে ইম্পিডেন্সের উল্টো। অ্যাডমিটেন্স মানে হচ্ছে ইম্পিডেন্সের উল্টো, রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। ঠিক আছে? মানে তুই যে LS-টা বার করলি সেটা বেসিক্যালি একটা ZS বা এরকম কিছু বলতে পারিস। মানে তোর অ্যান্সার হওয়া উচিত ছিল LS, কিন্তু যেহেতু অ্যাডমিটেন্স বলেছে তাই অ্যান্সার হবে 1/LS। তোকে যদি বলতো এই সেম কোশ্চেন যে ল্যাপলাস ট্রান্সফর্ম ইম্পিডেন্স অফ ইন্ডাক্টর, তাহলে তুই LS-ই বলে দিতিস। কিন্তু যেহেতু অ্যাডমিটেন্স শব্দটা ইউজ করেছে তাই 1/LS হলো। এটা
সিলেবাসের বাইরেই কোশ্চেন বলতে গেলে, হ্যাঁ, কিন্তু একটু টাফ কোশ্চেন। তো আমি এইটা বুঝিয়ে দিলাম যে তুই ওই যে জিনিসটা বোঝালাম আর এই লাইনটা লিখে দিলে প্রপার এক্সপ্লেনেশন হবে। ঠিক আছে? তাহলে এটা জেনে রাখ যে অ্যাডমিটেন্স হয় ইম্পিডেন্সের উল্টো। তুই যেটা বার করছিস বেসিক্যালি ইম্পিডেন্স, এলএসটা। তাহলে অ্যাডমিটেন্স বললে 1/ls হবে। পরে কোশ্চেন, RLC সার্কিট, ইন এ সিরিজ RLC সার্কিট রেজোনেন্স কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কত হয়? এটা তো একদম সোজা প্রশ্ন। দেখ, প্রথমটা 50% এটা মুখস্থ করে করা যায়, তারপর একটা তো ভুল অ্যান্সার, এটাও করা যাবে না, তারপর একটা অবশ্যই করা যাবে। হ্যাঁ, কারণ রেজোনেন্স কন্ডিশন সবাই তোরা জানিস, পড়েছিস, যারা পড়েছিস তারা একটু হলেও জানবি যে রেজোনেন্স মানে কি হয়, আর এক্সএল ইকুয়াল টু এক্সি, এটা কিন্তু পারা উচিত সবার। তাহলে আমি কি করব, রেজোনেন্স মানে কি, এক্সএল ইকুয়াল টু এক্সি। ঠিক আছে, মানে রিঅ্যাকটেন্স পার্টগুলো সমান। তাহলে পাওয়ার ফ্যাক্টর এর ফর্মুলা কি হয়? পাওয়ার ফ্যাক্টর নর্মাল ফর্মুলা হয় R/Z। সেকেন্ড সেমে এফটিবিডি সাবজেক্টে ছিল এটা। তাহলে এখানে কি হয়, জেড ইকুয়াল টু আর হয়ে যায়, জেড ইকুয়াল টু আর হয়ে যায়। তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে 1। এটাই এক্সপ্লেনেশন, এটাই এক্সপ্লেনেশন, আর কোনো এক্সপ্লেনেশন নয়। যে এটা লিখে দেবে ফুল মার্কস। অনেকে অনেক ভাষা লিখছে, ভাষা লিখতে বলেনি ওরা, ওরা জানতে চাই যে তুই জিনিসটা জানিস কিনা। এইটা যে লিখে দেবে ফুল মার্কস পুরো, পাতার পর পাতা এক্সপ্লেনেশন, পাতার পর পাতা। না, যখন তুই বুঝতে পারছিস না তখন তুই লেখ, কিন্তু ওই রিলেটেড কিছু কথা লেখ। তা রেজোনেন্স রিলেটেড একটাই কথা হয়, রেজোনেন্স রিলেটেড প্রথম কথা হচ্ছে এক্সএল ইকুয়াল টু এক্সি, ওইটুকুনি লেখ অ্যাটলিস্ট। তারপরে পাওয়ার ফ্যাক্টর বলেছে, পাওয়ার ফ্যাক্টর মানে R/Z, জেড ইকুয়াল টু আর হয়, R/R মানে 1, তাহলে অ্যান্সার 1 হচ্ছে। তো কি কোশ্চেনটা করেছে সেই রিলেটেড যদি তুই কিছু লিখিস তাও নাম্বার দেবে, কিন্তু উল্টো পাল্টা রচনা লিখে দিলে নাম্বার দেবে না, তো তোকে বুঝতে হবে। ঠিক আছে, তারপরে দেখ কোশ্চেনটা আছে, সুপারপজিশন থিওরেম ভ্যালিড ফর নেটওয়ার্ক কন্টেনিং অনলি। ঠিক আছে, যে কোন নেটওয়ার্কের ক্ষেত্রে সুপারপজিশন হয়। দেখ, এমনি জানি আমি যে সুপারপজিশনের ক্ষেত্রে একাধিক সোর্স থাকতে হয়, মোর দ্যান সোর্স ইজ রিকোয়ার্ড। ওকে, এবার তোকে বুঝতে হবে প্রত্যেকটা যে উদাহরণ দিয়েছে, প্রত্যেকটা এক্সাম্পল আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। প্রথমে দেখ নন লিনিয়ার, নন লিনিয়ার মানে কি, নন লিনিয়ার মানে ডায়োড, তুই লিখে দিবি নন লিনিয়ার মানে ডায়োড। ঠিক আছে, লিখে দিলি একটা। রেজিস্ট্যান্স মানে লেখার দরকার নেই, রেজিস্ট্যান্স। রিঅ্যাক্টিভ এলিমেন্ট মানে হচ্ছে ইন্ডাক্টর, এক্সএল এক্সি মানে ইন্ডাক্টর ক্যাপাসিটর ওটা। ঠিক আছে, লিখে দিবি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট মানে এক্সএল এক্সি, আর মানে ক্যাপাসিটর ইন্ডাক্টর। লিনিয়ার এলিমেন্ট মানে কি, লিনিয়ার এলিমেন্ট মানে RLC। ওরা বলছে RLC যে অঙ্ক, আর থাকবে, এল থাকবে, সি থাকবে, সেখানে কি সুপারপজিশন হয়? ইয়েস, অবশ্যই হয়, অবশ্যই হয়, কারণ তোমার থিওরেমেই লেখা আছে। তা থিওরেমের প্রথম লাইনটা তুই যদি পড়িস সেখানেই লেখা আছে যে লিনিয়ার এলিমেন্টের জন্য সুপারপজিশন অ্যাপ্লিকেবল। তো তুই কি করবি, যে সুপারপজিশন থিওরেমের ফার্স্ট লাইনটা লিখবি, লিখে বলে দিবি যে এখানে লেখাই আছে লিনিয়ার এলিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। আর তারপর লিখবি নন লিনিয়ার ডায়োড নট অ্যাপ্লিকেবল। রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের জায়গায় লিখবি ইন্ডাক্টর ক্যাপাসিটার, বলবি এখানে অ্যাপ্লিকেবল বাট রেজিস্টার এখানে অপশানে নেই, তাই হচ্ছে না। আবার শুধু রেজিস্টার, সেখানেও হবে না, শুধু রেজিস্টার অ্যান্সার কি করে হবে? আরে ইন্ডাক্টর ক্যাপাসিটারে তো হয় না। তাই এটা অ্যান্সারটা দুটোই ঠিক, কিন্তু লিনিয়ার এলিমেন্ট হচ্ছে প্রপার অ্যান্সার, মানে RLC। এরকম ভাবে লিখবি যে এটা ঠিক অ্যান্সার, এটাও ঠিক অ্যান্সার, বাট প্রপার যেটা কারেক্ট অ্যান্সার সেটা লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্ট মানে কি, RLC সবার জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো ভালো কোশ্চেন, এটা শিখে গেল এটা। আচ্ছা, ল্যাপলাস ট্রান্সফরমেশন অফ ইউনিট ইম্পালস ফাংশন, এটা একদম সোজা প্রশ্ন, এর অ্যান্সার হয় 1। এটা তুই ল্যাপলাস তুই পড়ে থাকিস, আর অ্যান্সার হয় 1, কিন্তু এক্সপ্লেনেশন কি, এক্সপ্লেনেশন কিচ্ছু না, তুই যেটা ল্যাপলাস করিস, হ্যাঁ, ইম্পালসের,
র্যাম্পের বা ইউনিট স্টেপ, সেটাই তুই করে দেখিয়ে দিবি, সেটাই তুই করে দেখিয়ে দিবি। এটা করে দেখিয়ে দিবি, এটা লিখে নিবি, যারা জানিস না লিখে নে এটা। জানিস না এটা লিখে নে। ওটা 0 থেকে ইনফিনিটি লিখেছি, ঠিক আছে? এটা বইতে আছে, দেখবি সবার বইতে আছে। এটা হবে 1 ল্যাবলাস অফ ইম্পালস ফাংশন, মানে ডেল স্মল ডেল টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ডেল টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইকুয়াল টু 1। এটা ল্যাবলাস, ইম্পালসের ল্যাবলাস, ইউনিট স্টেপেরও হয়, র্যাম্পেরও হয়। সেরকম যেমন লিখতে হয় এক লাইন, সেই লাইনটা আমি লিখে দিলাম। এই এক লাইন লিখে দিলে ফুল প্রপার অ্যান্সার শেষ। এগুলো কিন্তু সময় নিয়ে দেখতে হবে, হুটোপাটি করে দেখলে হবে না। এগুলো শিখতে হবে, খাতায় একটা নিয়ে টুকে নিতে হবে সব, যেগুলো আমি বোঝাচ্ছি প্রপার। আচ্ছা, এরপর দিয়েছে স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটরের কারেন্ট কত হয়? এটা একটা ভালো কোশ্চেন। স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটরের কারেন্ট কত হয়? অ্যান্সার হবে দেখ 0। অ্যান্সার 0। আগেরটা অ্যান্সার যেমন 1 ছিল, এটা অ্যান্সার হবে 0। এক্সপ্লেনেশন কি? তার জন্য তো ট্রানজিয়েন্ট পড়তে হবে, নাহলে তুই বুঝতে পারবি না স্টেডি স্টেট কাকে বলে, সুইচিং কাকে বলে। ঠিক আছে, এগুলো আপাতত আমি বলে দিচ্ছি, বুঝে নে। কিন্তু ট্রানজিয়েন্ট না পড়লে এটা এক্সপ্লেনেশন হয় না। যদি কারেন্টের কথা বলি, কারেন্টের গ্রাফ হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে এরম, এরম গ্রাফ হয়। মানে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্টেও নাবে, ডিকে করে, কমে, কমতে থাকে। ঠিক আছে? তাহলে যখন তুই ক্যাপাসিটরকে সুইচিং করছিস তখন কারেন্টটা, মানে তোর সুইচিং করা মানে চার্জিং করা শুরু হচ্ছে, তোর চার্জ হচ্ছে। তাহলে সেই চার্জিং এর সময় শুরু হলো চার্জিং, তখন হু হু করে কারেন্ট যাচ্ছে। কিন্তু চার্জিং হতে 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 একটা সময় পর ও কি আর চার্জ হবে? তো ফুললি চার্জ হয়ে যাবে। তাহলে তুই কথাটা ভাব, যদি ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যায়, তাহলে কি কারেন্ট যাবে? তাহলে তো কোনো কারেন্টই ফ্লো হবে না। ওই জন্য দেখ কারেন্টটা ব কমে গেছে, 0 হয়ে গেছে। কারেন্ট 0 কেন? ক্যাপাসিটরটা ফুললি চার্জ, তাই না? তাহলে সুইচিং যখন করি, ট্রানজিয়েন্ট যখন কন্ডিশন, তখন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। আর যখন স্টেডি স্টেট, স্টেডি স্টেট মানে কি টি গ্রেটার দেন 0। স্টেডি স্টেট কন্ডিশন মানে যখন ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে, মানে একদম অন্তিম পর্যায়ে কি হবে? সুইচিং হয়ে গেছে, টি গ্রেটার দেন 0, তখন কি হবে? তখন হবে, তখন তাকে বলে স্টেডি স্টেট। তো স্টেডি স্টেটে কি হবে? আর তো কারেন্ট ফ্লো করবে না, কারণ ক্যাপাসিটর টোটাল চার্জ হয়ে গেছে। তো ক্যাপাসিটর টোটাল চার্জ হয়ে গেলে কি করে কারেন্ট ফ্লো করবে? তাই না? তাই জন্য হবে অ্যান্সার কারেন্টের মান 0 স্টেডি স্টেটে। ট্রানজিয়েন্ট যদি বলতো তাহলে কিন্তু কারেন্টের মান হতো ম্যাক্সিমাম। এর সঙ্গে অ্যাডিশনাল একটা কথা বলে দিই, ধর পরের বছর চলে এলো, ভোল্টেজটা কি হবে? কারেন্টটা দিয়েছে, ভোল্টেজটা কি হবে? তাহলে ভাব তো ভোল্টেজের মানটা কি হবে? ভোল্টেজটা প্রথমে ক্যাপাসিটরে ছিল, ছিল না। ক্যাপাসিটরে ভোল্টেজটাই তো স্টোর করে। এই যে বলছি চার্জিং করে, ব্যাটারি চার্জ করে মোবাইলে। তো কি করে? ভোল্টেজটা স্টোর করলো ধর। তাহলে এই ভোল্টেজটা যে স্টোর করছে, তার গ্রাফটা হবে এরম। মানে প্রথমে ভোল্টেজ থাকবে 0, তাহলে আস্তে, 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 আস্তে বাড়বে। স্টেডি স্টেট কন্ডিশন মানে একদম শেষে, একদম শেষে। তখন ভোল্টেজ ম্যাক্সিমাম। কিন্তু যদি ইনিশিয়াল কন্ডিশন, ট্রানজিয়েন্ট কন্ডিশন, সুইচিং কন্ডিশন এসব বলে, তখন ভাই 0, ভোল্টেজের মান 0। তাহলে এটা কিন্তু ভোল্টেজের কার্ভ। ভোল্টেজ আস্তে, আস্তে, আস্তে বাড়ে, ম্যাক্সিমাম হয়ে যায়। আর কারেন্ট কি ম্যাক্সিমাম থেকে কমে যায়। ক্যাপাসিটরের ক্ষেত্রে এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। বোঝা গেল? তো ভালো এটা কোশ্চেন, শেখা গেল অনেকটা কিছু। আচ্ছা, এরপর বলছে র‍্যাম্প ফাংশনের, এটা একটা দেখ, র‍্যাম্প ফাংশন ল্যাপ্লাস দেয় না। র‍্যাম্প ফাংশন একটা ভুলভাল প্রশ্ন। র‍্যাম্প ফাংশনটা ইনফিনিটিতে, টি এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে র‍্যাম্প ফাংশনটা কত হবে? এরকম যে চেয়েছে। তা তুই র‍্যাম্প ফাংশন যদি না জানিস কি করে পারবি? র‍্যাম্প ফাংশনটা তুই পড়বি, যদি কেউ পড়ে থাকিস দেখবি এরম আঁকা আছে। এরম আঁকার পাশে এইটা লেখা আছে দেখবি। লেখা থাকবেই যে RT = T
হ্যাঁ? কখন? যখন t greater than 0। আবার তার তলায় দেখবি লেখা আছে এরকম টাইপের যে র মান 0 হবে যদি t এর মান লেস দ্যান 0 হয়। তাহলে t গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে t হবে। t লেস দ্যান যদি 0 হয় তাহলে 0 হবে ভাই। এই t গ্রেটার দ্যান 0 মানে কি? যে 0 থেকে যদি ভ্যালুটা বেশি হয় তাহলে ওর ভ্যালু হবে t। মানে ধর এখানে 2 হলো এখানটা ধর। 2 নম্বর পজিশনে র‍্যাম্প কত হবে? 2 তো 0 এর চেয়ে বেশি। উত্তর হবে 2 হবে। যদি 3 বলে তাহলে 3 হবে। যে পয়েন্টে যে সময় তুই জানতে চাইছিস র‍্যাম্প সিগন্যাল সেটাই হয়। 1 বললে 1 হবে, 2 বললে 2 হবে, 3 বললে 3 হবে। তাহলে ওরা বলছে ইনফিনিটিতে কত হবে? ইনফিনিটিই হবে। তুই এখানে যদি t এর জায়গায় ইনফিনিটি বসাস যে 0 এর থেকে তো অবশ্যই বেশি ইনফিনিটি। তাহলে এটার মানে হবে ইনফিনিটি। ব্যাস তুই ছবিটা দিয়ে যেটা আমি ১ম বোঝালাম মানে এইটা পুরো করে দিবি। লিখে দিবি। হয়ে গেল লেখা। লেখার পর তোরা লিখে দিবি যে t যদি ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে ও হবে ইনফিনিটি। t যদি ইনফিনিটি হয় তাহলে ও হবে ইনফিনিটি। ব্যাস হয়ে গেল এক্সপ্লেনেশন। এটা কিন্তু দেখ যারা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানিস তাদের জন্য সোজা। যারা জানিস না তাদের জন্য খুব শক্ত ব্যাপার এটা। ঠিক আছে? হয়ে গেল এটা। পরেরটা বলেছে দুটো ইম্পিডেন্স আছে যারা সিরিজে কানেকশন আছে। হ্যাঁ? তাহলে তাদের মড ভ্যালু বার করতে বলেছে। এটা তো অঙ্ক হয়ে গেল। সেই কমপ্লেক্স নাম্বার ছিল না তখনকার অঙ্ক। Z1 Z2 যোগ করতে বলেছে। দেখ Z1 এর মান কত আছে? Z1 এর মান আছে 2 প্লাস J3। 2 টা হচ্ছে রিয়েল টার্ম আর 3 টা হচ্ছে ইমাজিনারি টার্ম। 6 প্লাস J3। ও দুটোই J3 আছে? আচ্ছা। দুটো যোগ কর। Z1 প্লাস Z2 যোগ কর। ওরা যোগ করতে বলেছে। 6 আর 2 এ 8। রিয়েল যোগ এই দুটো যোগ হলো 8। আর এই দুটো যোগ করলে 3 আর 3 6। J6 হলো। মড ভ্যালু মানে কমপ্লেক্স নাম্বারে তোরা সবাই করেছিস √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 8 স্কোয়ার হয় 64, 6 স্কোয়ার হয় 36, মানে দুটো যোগ করলে 100। তাহলে অ্যান্সার কত হবে? √100 মানে 10। অ্যান্সার 10। ব্যাস হয়ে গেল। এরকম ভাবে করতে হবে। পরেরটা দেখ। দ্য ইমাজিনারি পার্ট অফ দ্য ইম্পিডেন্স ইজ কল্ড। এটা সোজা প্রশ্ন একদম। ইম্পিডেন্সটা এরকম করে লিখবি, জেড ইকুয়াল টু লিখবি আর প্লাস জে এক্সএল। লিখবি এরকম করে, লিখবি এরকম করে। ইম্পিডেন্স বলে এটাকে। এটা কি বলে? রেজিস্ট্যান্স। এটাকে কি বলে? রিঅ্যাকটেন্স। দুটো লিখে দিবি বাবা। কি দরকার? দুটোই লিখবি। এরকম লিখে দিবি। ইন্ডাক্টর একটা, ক্যাপাসিটর একটা। ঠিক আছে? ওরা বলেছে যে আমাদের ইমাজিনারি পার্টটা, আমি তো প্রথমেই বলছি কোন পার্টটা রিয়েল কোন পার্টটা ইমাজিনারি। এই পার্টটা রিয়েল, এই পার্টটা রিয়েল হচ্ছে, আর এই পার্টটা ইমাজিনারি। ঠিক আছে? এরকম লিখে দিবি গোল করে যে এটা রিয়েল এটা ইমাজিনারি। ঠিক আছে? যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেখাতে পারিস যে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল। আরটা হচ্ছে রিয়েল আর যে এক্সেলটা ইমাজিনারি। তাহলে এক্সেলটা জানতে চাই যে এক্সেলটা কি বলে? এক্সেলটা কি বলে? রিঅ্যাকট্যান্স বলে। হয়ে গেল, এক্সপ্লেনেশন শেষ। কিছু লেখার দরকার নেই, জাস্ট এইটা লিখে দিলেই হয়ে গেল। কোনটা কি লিখতে হবে? ইম্পিডেন্স কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, রিঅ্যাকট্যান্স কোনটা। তো তুই না লিখে দিলে কি করবে? একটু তো এক লাইন লিখতেই হবে। ওইটা মানে এক্সপ্রেশনটা দিয়ে অ্যারো দিয়ে দেখিয়ে দিবি কোনটা কি, তাহলেই হয়ে যাবে। তার সঙ্গে এইগুলো বলে দিই তাহলে মনে থাকবে। দেখ ওয়াই ইকুয়াল টু একটা জিনিস হয় জি প্লাস জেবি। এটা তোর পরের বারে কোশ্চেন করলো। ওয়াইটাকে কি বলে? অ্যাডমিটেন্স। জিটাকে কি বলে? কন্ডাক্টেন্স।
বিটাকে কি বলে? সাসেপ্টেন্স। ঠিক আছে? তুই রিয়েল কোনটা বুঝতে পারছিস, জিটা রিয়েল আর জেবিটা ইমাজিনারি, জে আছে বলে ইমাজিনারি। তাহলে কোনটা কি জেনে রাখ, ফট করে এটা কোশ্চেন আসতে পারে। আর ওয়াইটা কি শিখিয়েছিলাম আগে? যে ইম্পিডেন্সের উল্টো, রেসিপ্রোকাল। হয়ে গেল এর প্রশ্ন। অ্যাপারেন্ট পাওয়ার এক্সপ্রেসড ইন, অ্যাপারেন্ট পাওয়ারকে কি দিয়ে এক্সপ্রেস করা হয়? এ তো একদম প্রশ্ন উত্তর হবে ভিএ, উত্তর হয় ভিএ। কি করব এটা, এক্সপ্লেনেশন কি হবে অ্যাপারেন্ট পাওয়ারে? লিখে দেবো পি ইকুয়াল টু ভিআই হয়, তাহলে ভোল্টেজের ভি এর জন্য হবে ভোল্টেজ, আর আই এর জন্য হবে অ্যাম্পিয়ার, তাহলে হয়ে গেল ভোল্ট অ্যাম্পিয়ার। লিখবি ভালো করে লিখবি, আর যদি মানে আরো লিখবো, লিখতে শুরু করো পি ইকুয়াল টু ভিআই কস ফাই, মানে অ্যাক্টিভ পাওয়ার। পি ইকুয়াল টু ও একটা কথা ভালোভাবে মনে পড়েছে, এবং পুরোটাই বলে দিই, পি দিয়ে রিপ্রেজেন্ট করবি না, তিনটেই বলে দিচ্ছি শুনে নে। পি ইকুয়াল টু ভিআই কস ফাই করবি, এটাকে বলে অ্যাক্টিভ পাওয়ার। কিউ ইকুয়াল টু ভিআই সাইন ফাই করবি, এটাকে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। এস ইকুয়াল টু ভিআই করবি, এটাকে বলে অ্যাপারেন্ট পাওয়ার। মানে তোর এক্সপ্লেনেশনে এই 3 নম্বর লাইনটা লিখবি তুই। লেখার পর লিখবি ভোল্টেজের ইউনিট হয়, ভি এর ইউনিট হয় ভোল্টেজ, আই এর ইউনিট হয় অ্যাম্পিয়ার, তাই ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে। ঠিক আছে? তুই 3টে লিখে দিলে খুব ভালো হয়, তুই 3টে লিখে দিতে পারিস। আর এই 3টে মিলে একটা ট্রায়াঙ্গেল করে, তাকে বলে হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, পি কিউ এস। ঠিক আছে? 3টেই বলে দিলাম কেন, কখন কোনটা কাজে লাগে কেউ জানে না। তাহলে দেখ, অ্যাক্টিভ পাওয়ার ইউনিট কি? ওয়াট হয়, অ্যাক্টিভ পাওয়ার ইউনিট ওয়াট হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট ভার হয়, আর অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট যেটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে ভিএ হয়, ভোল্ট অ্যাম্পিয়ার। ঠিক আছে? জেনে গেলি, ব্যাস এইটা যে লিখে দিতে পারবে ছকটা, তাকে তো ফুল মার্কস। দেখ খাতার প্রথমটা যাতে ভালো হয় না, তাদের শেষটা অত দেখে না স্যারেরা। যে খাতার ফার্স্টেই এক্সপ্রেশনটা খুব ভালো, যে এত কিছু এঁকে বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, মানে জানে কিছু হলো। তো পরে হয়তো অনেক ল্যাবলাস ট্রান্সিয়েন্ট থাকবে, তারা নাও জানতে পারে, কিন্তু ও যতটুকু জানে পারফেক্ট। তখন কিন্তু স্যারেরা চেষ্টা করে পাস করানোর, কিন্তু না হলে স্যারেরা চায় ফেল করানোর। আচ্ছা, পরে কোশ্চেন। 2 রেজিস্টার 4 আর 8 প্যারালালে কানেক্ট আছে। ঠিক আছে? তাহলে বলছে কোন রেজিস্টারের পাওয়ার ডিসিপেশন বেশি হবে? দুটো রেজিস্টার প্যারালাল কানেক্ট আছে, কোন রেজিস্টারের পাওয়ার ডিসিপেশন সবচেয়ে বেশি হবে, কোন রেজিস্টারের পাওয়ার খরচ সবচেয়ে বেশি হবে? এটা একদম সোজা প্রশ্ন। ফর্মুলা হচ্ছে রেজিস্ট্যান্স আর পাওয়ারের সম্পর্ক হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পি ইকুয়াল টু এটা, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমার ভোল্টেজ নিয়ে কোনো কাজ নেই, আমার পি আর আর নিয়ে কাজ আছে। পি ভ্যারিজাস 1 বাই আর, লিখে দিবি এরম, ফর্মুলাটা লিখবি, লিখে এটা লিখবি পি ভ্যারিজাস 1 বাই আর। তাহলে যার রেজিস্ট্যান্স সবচেয়ে কম, রেজিস্ট্যান্স কম তো পাওয়ার বেশি, এর মানে লিখবি রেজিস্ট্যান্স যার কম পাওয়ার তার বেশি। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছি 4 8 এর মধ্যে রেজিস্ট্যান্স কার কম? 4 এর রেজিস্ট্যান্স 4 তো সবচেয়ে বেশি কম, তার পাওয়ার লস, পাওয়ার ডিসিপেশন সবচেয়ে বেশি হবে, তাই অ্যান্সার হবে 4। কোশ্চেনটা এবার তোদের মাথায় থাকতে পারে যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ই কেন করলাম? উত্তর তুই বলতে, আমি একটা কথা বলতে পারি যে পাওয়ার আর রেজিস্ট্যান্স এটা একটা ফর্মুলা, পি ইকুয়াল টু ভিআই কস ফাই বসলে তো ভোল্টেজ কারেন্ট হয়ে যাবে, তাই না? তোদের জন্য একটা কোশ্চেন, তোরা আমার উত্তর দিবি, আমি এই ফর্মুলাটা ইউজ করলাম না কেন, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তোর এক্সপ্লেনেশনে বাঁ দিকেরটাই থাকবে, ডান দিকেরটা দিলেই কেটে উড়িয়ে দেবে। কিন্তু ডান দিকেরটা দিলাম না কেন, এবং ডান দিকের ফর্মুলাটা কখন ইউটিলাইজ হবে, তোরা সেটা আমায় বলবি, বুদ্ধি করে ভেবে চিন্তে বলবি এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল হবে।
তাহলে বুঝতে পারবো তুই জানিস, তোর মাথায় ডাউট হচ্ছে। আমি এই ফর্মুলাটা ইউজ করে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, তার তো কোনো কারণ থাকবে না। তারপরে কোশ্চেন কি আছে? এ সার্কিট হ্যাভিং নাইদার ইএমএফ সোর্স নর এনার্জি সোর্স, মানে কোনো ইএমএফ সোর্সও নেই, কোনো এনার্জি সোর্সও নেই, তাকে কি বলে? প্যাসিভ এলিমেন্ট। তাহলে প্যাসিভ এলিমেন্ট কাকে বলে বলে দিবি, অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে বলে দিবি। যে অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যেই এনার্জি সোর্স এগুলো থাকে, ঠিক আছে? আর বাইল্যাটারাল মানে কি বলে দিবি, বাইল্যাটারাল মানে দুদিকে কারেন্ট ফ্লো হয়। ইউনিল্যাটারাল মানে কি, একদিকে কারেন্ট ফ্লো হয়, মানে ডায়োড। এগুলো এক লাইন করে লিখে দিবি। আর প্যাসিভ মানে কি, যেখানে সোর্স থাকে না, এনার্জি থাকে না, এনার্জি দেওয়ার কেউ নেই। যেমন রেজিস্টার, ওখানে এনার্জি দেওয়ার নেই, কেউ নেই, এনার্জি খরচ করার লোক বেশি। তো প্যাসিভ এলিমেন্ট উদাহরণ লিখবি, প্যাসিভ কাকে বলে লিখে দিবি, তাহলেই অ্যান্সার শেষ। আর অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে এবং সংজ্ঞা লিখে দেওয়ার চেষ্টা করবি, ওটাই মেন। মানে এইগুলো না লিখলেও হবে, ঢপের জিনিস এগুলো। অ্যাক্টিভ এলিমেন্টটা যেন লিখিস। অ্যাক্টিভ এলিমেন্টকেই বলে হচ্ছে যেখানে সোর্স থাকে তাকে অ্যাক্টিভ এলিমেন্ট, যেমন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। আচ্ছা, তারপরে দেখ আরসি সার্কিটের ফেজ অ্যাঙ্গেল কত। এটা তো সব লোক ভুল করবে, অ্যান্সার দিয়ে দেবে 90°, ভুল অ্যান্সার। আরসি সার্কিটে ফেজ অ্যাঙ্গেল কত হবে, অ্যান্সার হবে এইটা, গ্রেটার দেন 0, লেস দেন 90। এগুলো আমার দেখে 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 মাথায় হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। এই কোশ্চেন প্রতি বছর দেয়, কেন দেয় জানে? যে স্যাররা শেখায় ফেজার ডায়াগ্রাম যখন আঁকা হয় তখন এরম করে আঁকা হয়, এদিকে ভোল্টেজ ওদিকে কারেন্ট, ব্যাস, সে তো 90 অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তাহলে কেন বলছে স্যার যে গ্রেটার দেন 0, লেস দেন 90, 0 থেকে 90-র মধ্যে? তোকে আরসি যে সার্কিট তার ফেজার ডায়াগ্রামটা এখানে এঁকে দিতে হবে, তাহলে তোর এক্সপ্লেনেশন হচ্ছে। তাহলে এইদিকে যদি তুই কারেন্টকে দিস, এদিকে ভোল্টেজ দিস, ঠিক আছে? এই যে আঁকাটা আমি আঁকলাম এখন, এটা ঠিক আঁকা, এটা হচ্ছে ক্যাপাসিটারের আঁকা, শুধু ক্যাপাসিটারের আঁকা। আর যদি এই আঁকাটাই আমি আঁকতাম এইরকম, তাহলে হতো ইন্ডাক্টরে আঁকা, শুধু ইন্ডাক্টর, অনলি ইন্ডাক্টর। কথাটা বুঝতে হবে তোকে, যে কখন কোনটা আঁকছি। কিন্তু তোকে তো এই কথাটা বলেনি, তাই না? তোকে তো বলেছে যে রেজিস্টারও আছে, আবার ক্যাপাসিটারও আছে। তখন কি হবে যদি বলে ইন্ডাক্টর ক্যাপাসিটার, এটাই হবে শুধু একা একা ইন্ডিভিজুয়ালি। কিন্তু যখন কম্বাইনিং করে দেবে তখন কিন্তু আঁকা চেঞ্জ হয়ে যাবে। তখন তোকে আরসি সার্কিটে ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে। আরসি সার্কিটে ফেজার ডায়াগ্রাম এরম টাইপের হয়, এরম টাইপের হয়, ঠিক আছে? ভি আর আই ভিসি ভি, তাহলে এই অ্যাঙ্গেলটা ওটা জানতে চেয়েছে, এই অ্যাঙ্গেলটা। তো অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত হবে, 0, 0-র থেকে বেশি, 90-এর থেকে কম, ওই জন্য হচ্ছে এটা এক্সপ্লেনেশন, ঠিক আছে? ল্যাবলাস ট্রান্সফর্ম অ্যানালাইসিস গিভস, মানে ল্যাবলাস ট্রান্সফর্ম থেকে আমরা কি কি পাই, গিভস। অ্যান্সার হবে টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, দুটোই পাই, অ্যান্সার বোথ। অ্যান্সার হবে বোথ, দুটোই পাই আমরা। এক্সপ্লেনেশন বললে এই লাইনটা লিখে দিলেই অ্যান্সার বেসিক্যালি। তাও যদি কিছু বলতে চাস তাহলে ডেফিনেশনটা দিয়ে দিবি, ডেফিনেশনটা দিয়ে বলে দিবি যে টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন দুটোতেই ও অ্যাপ্লিকেবল হয়। আমরা লিখি এরকম করে, এফএস ইকুয়াল টু ল্যাবলাস এফটি, এরকম লিখি আমরা, এরকম আমরা লিখে থাকি। 0 থেকে ইনফিনিটি এফটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি, এটা সংজ্ঞায় লেখা আছে দেখবি, যে কোনো বইয়ের সংজ্ঞায় যখন ডেফিনেশনে এটা লেখা আছে, এটা লিখে দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমরা কি করলাম,
আমরা 2024 সালের সমস্ত এমসিকিউ ধরে ধরে সলভ করলাম, ধরে ধরে আমরা চেষ্টা করলাম যতটা পারা যায়, যতটা আমরা পারা যায় চেষ্টা করলাম সলভ করার। আরো এক্সপ্লেনেশন করা যেতে পারতো, আমি করিনি। হ্যাঁ, কম করার চেষ্টা করেছি যাতে সময়ের মধ্যে ঠিকঠাক রাখা যায়। হ্যাঁ, এবার তোরা এই জিনিসগুলো টুকে নিস খাতায়। কারোর যদি কোনো ডাউট থাকে আমায় অবশ্যই বলবি।